Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আজকে আমি তোমাদের করাতে চলেছি 2002 থেকে 2000 সাল থেকে 2020 সালের মধ্যে, অর্থাৎ বিগত 20 বছরে WBCS প্রিলিমসে মেডাইভাল ইন্ডিয়া থেকে কি প্রশ্ন এসেছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। সো তোমরা এখানে দেখবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন রিপিট হচ্ছে, ওকে, মানে প্রত্যেকটা বলতে 80% কোয়েশ্চেন রিপিট করছে WBCS। তাই এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তোমরা যদি এটাকে প্রথম থেকে একদম শুরু থেকে দেখতে থাকো তাহলে আশা করছি 2021-এর প্রিলিমসেও তোমরা এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন কমন পেয়েই যাবে। সো আগে আমি একটি ভিডিও করে তোমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে করিয়েছিলাম কি প্রশ্ন এসেছিল বিগত 20 বছরে। আজকে আমরা করতে চলেছি মেডাইভাল ইন্ডিয়ার, ওকে, এবং নেক্সট আমি আবার তোমাদের মডার্ন ইন্ডিয়া, তারপরে মোটামুটি এইভাবে করতে করতে প্রিলিমিনারি আগে ভেবেছি আমি সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে বিগত 20 বছরে কেমন কোয়েশ্চেন এসছে। তো তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং আমি এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে কিছু না কিছু তথ্য তোমাদেরকে দেবো এবং সেগুলোকে নোট ডাউন করবে। আর এই যে পিডিএফের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সামান্য একটু শুল্ক দিয়ে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, ওকে। বেশ, তাহলে চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। এক্সামিনার বলছে যে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার। বলছে বিজয়নগর এম্পায়ারের মানে বিজয়নগর সাম্রাজ্য সব থেকে বেশি এই নিচের কোন জিনিসটা ইম্পোর্ট করত। দেখো, ইম্পোর্ট মানে কি করা? ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা, এক্সপোর্ট মানে রপ্তানি করা। তার মানে বিজয়নগর সাম্রাজ্যের লোকেরা কিন্তু এই যে হর্স, এখানে উত্তর রয়েছে হর্স হয়ে যাবে, কারণ বিজয়নগর সাম্রাজ্যের লোকেরা অ্যারাবিয়ানস মানে যে হর্স মানে অ্যারাবিয়ান হর্স তারা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতো। কেন? যাতে করে তাদের ক্যাভেলরিটা শক্তিশালী হয়। ক্যাভেলরি মানে কি? অশ্বারোহী বাহিনী। অশ্বারোহী বাহিনীকে শক্তিশালী করার জন্যে বিজয়নগর সাম্রাজ্যের লোকেরা কিন্তু অ্যারাবিয়ান প্রচুর পরিমাণে তারা আমদানি করত, ওকে। চলো এরপর নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হু অ্যামাং দ্য ফলোয়িং বিল্ড দ্য আলাই দরওয়াজা। বলছে নিম্নের কে আলাই দরওয়াজা তৈরি করেন। অ্যাকচুয়ালি আলাই দরওয়াজা হচ্ছে একটা মসজিদের গেট আর কি। তো সেই আলাই দরওয়াজা তৈরি করেন আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা তৈরি করেন। যদি WBCS বেশি কঠিন কোয়েশ্চেন করে থাকে তাহলে হয়তো সালটা জিজ্ঞেস করতে পারে যে আলাই দরওয়াজা নিচের কোন সালে তৈরি হয়। তো মনে রেখো আলাই দরওয়াজা 1311 সালে প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খিলজি, ওকে। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, in reference to মুঘল পিরিয়ডস রেভিনিউ কালেকশন সিস্টেম জাবতি মিনস। বলছে মুঘল কালে যে রেভিনিউ সিস্টেম ছিল অর্থাৎ ট্যাক্স কালেকশন যে সিস্টেম ছিল সেইখানে জাবতি প্রথার অর্থ কি, জাবতি শব্দের অর্থ কি? সেখানে জাবতি শব্দের অর্থ হচ্ছে, দেখো এই জাবতি প্রথা প্রচলন করেন হচ্ছে সম্রাট আকবর। মোগল সম্রাট আকবর জাবতি প্রথা প্রচলন করেন, ওকে। তো মোগল সম্রাটের একটা বিরাট বড় ভূমিকা আছে যে ভারতের যে রেভিনিউ কালেকশন তাতে একটা বিরাট বড় তিনি পরিবর্তন নিয়ে এসেছিলেন। এই পরিবর্তন আনতে আকবরকে সাহায্য করেছিলেন তার অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার রাজা টোডরমল, ওকে। তো রাজা টোডরমল, তাহলে মনে রেখো রাজা টোডরমল কে ছিলেন? রাজা টোডরমল ছিলেন হচ্ছে সম্রাট আকবরের ফিনান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী। এই রাজা টোডরমলের সহযোগিতায় তিনি এই জাবতি প্রথাটাকে এবং তার যে রেভিনিউ কালেকশন অর্থনীতি যেটা ছিল সেই সময় তিনি কিন্তু বহু বিরাট প্রসাধন সেখানে করেছিলেন। তো এই জাবতি প্রথার মাধ্যমে কি করা হতো, জমিকে ভাগ করা হতো, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হতো, ভাগ করে 1/3 অফ দ্য টোটাল ইয়েল্ডকে কালেক্ট করা হতো। অর্থাৎ জমিতে যা ফসল ফলবে বা যা উৎপাদন হবে তার 1/3, 3 ভাগের 1 ভাগ সরকারকে কর হিসাবে দিতে হতো। এই ছিল জাবতি প্রথা, ওকে। বেশ, এর পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে যে হোয়েন ওয়াজ দ্য ব্যাটল অফ তরাইন ফট। ঠিক আছে, ফার্স্ট ব্যাটল অফ তরাইন, প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? মনে রেখো তরাইনে 2টি যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তরাইনে কয়টা যুদ্ধ হয়েছিল? তরাইনে কিন্তু 2টি যুদ্ধ হয়েছিল। তাহলে প্রথম যুদ্ধ হয়েছিল 1191-তে এবং দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 1192-তে। 1192-তে হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট হয়েছিল 1191-তে। যদি WBCS কঠিন কোয়েশ্চেন করতে চায় তো কঠিন কোয়েশ্চেনে বলতে পারে যে তারিখটাও দিয়ে দিতে পারে। মনে রেখো তরাইনের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল হচ্ছে 13ই নভেম্বর
নভেম্বর 1191। এই তরাইনের প্রথম যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? মনে রেখো, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে। মনে থাকবে, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়, এবং এই তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে বিশালভাবে পরাজিত করেন, এবং সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যে মোহাম্মদ ঘুরি আবারও 1192 সালের 24শে মার্চ, মনে রেখো 1192 সালের 24শে মার্চ তিনি আবার পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, এবং এইটাই হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কার মধ্যে? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। তাহলে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন, কিন্তু 1192 পরের বছরে মোহাম্মদ ঘুরি কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিয়েছিল। মনে থাকবে? বেশ, এবার চলে এসো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিতাক্ষরা। বলছে নিম্নের কোনটি মিতাক্ষরাকে কমপ্লিটলি ডিফাইন করে। অ্যাকচুয়ালি মিতাক্ষরাটা কি ছিল? মিতাক্ষরাটা হচ্ছে ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ কেউ মরে যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ কে কে পাবে, এটাই ছিল সেই মিতাক্ষরা হিন্দু কোড বিল। অ্যাকচুয়ালি একটা হিন্দু ল। হ্যাঁ, তাহলে কি? আর ট্রিটিজ অন এনশিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, তাহলে হিন্দু ল অফ ইনহেরিটেন্সকে আমরা বলি মিতাক্ষরা। ওকে, বেশ, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে? নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে কবুলিয়ত অ্যান্ড পাট্টা অ্যাজ ইনস্ট্রুমেন্টস অফ সেটেলমেন্ট ওয়ার ইন্ট্রোডিউসড বাই। কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রচলন করেন? দেখো, শেরশাহ সুরি, ঠিক আছে, মোগল সাম্রাজ্যের মধ্যে 5টা বছর, অর্থাৎ 1540, শেরশাহের সময়কাল যদি তোমরা দেখো, তোমরা দেখবে 1540 থেকে 1545 পর্যন্ত মোগল সাম্রাজ্যের মধ্যে শেরশাহ সুরির কিন্তু একটা শাসনকাল এসেছিল, এবং এই শেরশাহ সুরি কোন জাতের ছিল? তিনি ছিলেন পাঠান। ওকে, তাহলে পাঠান সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিল এই শেরশাহ সুরি মোগল সাম্রাজ্যের পিরিয়ডকালের মধ্যেই, অর্থাৎ 5টা বছরের মধ্যে। এই শেরশাহ সুরি কিন্তু কবুলিয়ত এবং পাট্টা প্রথা প্রচলন করেন। কবুলিয়ত সিস্টেমটা কি? কবুলিয়ত সিস্টেমটা হচ্ছে কোনো ল্যান্ডকে, মানে কোনো জমিকে আর কি ডিফাইন করা। হ্যাঁ, জমি ডিফাইন করার, পাট্টা মানে সেই জমির শর্ত কাউকে দেওয়া। ওকে, অর্থাৎ সেখান থেকে ট্যাক্স কালেকশন করে শেরশাহকে দিতে হবে, এই হলো সিস্টেম। তাহলে কবুলিয়ত আর পাট্টা প্রথাকে প্রচলন করেন, শেরশাহ প্রচলন করেন। আমি যখন এগুলো তোমাদের ডিটেলসে পড়াবো, আমি তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রিটা পড়িয়েছি, মেডাইভাল হিস্ট্রিটা আর কয়েকদিনের মধ্যেই শুরু করব, তো আস্তে আস্তে এগুলো সব পড়িয়ে দেবো। বাট এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এখন পরীক্ষার আগে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার আগে জেনে রাখা দরকার। ওকে, বেশ, নেক্সট কোয়েশ্চেন, the commander of Alauddin Khilji's force during his Deccan campaigns। বলছে আলাউদ্দিন খলজি যখন দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সময় তার যে সেনাপতির নাম কি ছিল? তার নাম ছিল মালিক কাফুর। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স আকবর বিল্ড ইবাদত খানা। বলছে দেখো, এই যে যদি ডব্লিউবিসিএস কঠিন কোয়েশ্চেন করতে চাই, তো প্রশ্ন হতে পারতো এমন যে ইবাদত খানা কে তৈরি করেন, তাহলে উত্তর হতো আকবর। কিন্তু কঠিন প্রশ্ন করার জন্য এখানে প্রশ্ন করা হয়েছে যে ইবাদত খানা আকবর কবে প্রতিষ্ঠা করেছিলেন। ইবাদত খানা 1575 খ্রিস্টাব্দে কিন্তু আকবর প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি ইবাদত খানা কি, দেখো, আকবর বলা হয়, এমনটা ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবে যে আকবর ছিল মোগল, যতগুলো মোগল সম্রাট ছিল প্রত্যেকটা মোগল সম্রাটের মধ্যে আকবরই ছিলেন একটু সেকুলার। ওকে, অ্যাকচুয়ালি মোগলদের মধ্যে সেকুলারিজম খুঁজে পাওয়া যায় না, তবু আমরা দেখি যে আকবরের মধ্যে একটু সেকুলারিজম ভাব ছিল, এবং আকবর নতুন এক ধরনের ইসলামের প্রবর্তন করেন, যে ইসলামটার নাম তিনি দিয়েছিলেন, তার ইসলামের নামটা ছিল কি? দিন ই ইলাহি। ওকে, দিন ইলাহি প্রচলন করেছিল। সেই দিন ই ইলাহির ধর্মমতটাই, সেখানে যে প্রেয়ার হল তাদের ছিল, সেই প্রেয়ার হলটাই ছিল ইবাদত খানা, এবং সেটা কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1575 খ্রিস্টাব্দে। ওকে, বেশ, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে হুইচ রাজপুত রুলার ওয়াজ নট আ কন্টেম্পোরারি আকবর। বলছে কোন রাজপুত শাসক আকবরের সমকালীন নয়? মান সিং সমকালীন, অমর সিং সমকালীন, উদয় সিং সমকালীন, কিন্তু যশবন্ত সিং ইনি আকবরের সমকালীন নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু অ্যাজিউমড দ্য টাইটেল হিন্দুয়া ধর্মধারক। বলছে হিন্দু ধর্মধারক মানে প্রোটেক্টর অফ হিন্দু ফেথ, এই উপাধি কে গ্রহণ করেছিলেন? তিনি হলেন আর কেউ নয়,
ছত্রপতি মহারাজ শিবাজি। ওকে, বেশ। হু ফাউন্ডেড দ্য খালসা? খালসাকে প্রচলন করেছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কিন্তু খালসা প্রচলন করেছিলেন। আচ্ছা, এইখানে যেহেতু শিখ ধর্মগুরুদের নাম এসেছে, তাহলে আমি শিখ ধর্মগুরুদের সম্পর্কে তোমাদের বলে দিই। দেখো, মোট টোটাল 10 জন শিখ ধর্মগুরু এসেছিলেন এই পৃথিবীতে। কয়জন? টোটাল 10 জন। সেই টোটাল 10 জন শিখ ধর্মগুরুদের মধ্যে প্রথম ছিলেন কে? প্রথম ছিলেন নানক। তোমরা এটাকে সুন্দর করে নোট ডাউন করার চেষ্টা করো। ওকে, তাহলে প্রথম যে শিখ ধর্মগুরু ছিলেন, সেই প্রথম শিখ ধর্মগুরুর নাম ছিল হচ্ছে নানক। ওকে, তোমরা নোট করতে থাকো। নানকের সময়কালটা ছিল, নোট করো প্লিজ, নানকের সময়কালটা ছিল 1469 থেকে 1539। 1469 থেকে 1539 ছিল গুরু নানকের সময়কাল, এবং গুরু নানকই কিন্তু শিখ ধর্মের প্রবর্তন করেছিলেন। ওকে, তারপর হচ্ছে গুরু অঙ্গদ। গুরু নানকের পরে গুরু অঙ্গদ। গুরু অঙ্গদের সময়কালটা হচ্ছে 1504 থেকে 1552। ওকে, তারপর হচ্ছে অমরদাস। গুরু নানকের পরে এসছে অমরদাস। অমরদাসের সময়কালটা হচ্ছে 1479 থেকে 1574। যাই হোক, এগুলো তোমাদের ডেটগুলো মনে রেখে কোনো ভারাক্রান্ত করার দরকার নেই, বাট আমি কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই। দেখো, নানক দেব তিনি মানে গুরু কা লঙ্গর যেটাকে বলে, অর্থাৎ শিখদের মধ্যে দেখবে প্রত্যেকটা যে শিখ যে ধর্মস্থান থাকে সেখানে দেখবে লঙ্গর চলে। লঙ্গর মানে ফ্রি অফ কস্ট খাবার খাওয়ানো, হ্যাঁ, ভক্তদেরকে। ওকে, তা সেই গুরু কা লঙ্গর কিন্তু শুরু করেন নানক দেব। ওকে, এবং এই গুরু নানক কিন্তু বাবরের সমকালীন লোক ছিলেন, এটা মনে রাখবে। গুরু নানক ছিলেন বাবরের সমকালীন লোক। এবার যদি অমরদাসের কথা বলি, অঙ্গদের কথা বলি, অঙ্গদ কিন্তু গুরুমুখী স্ক্রিপ্ট চালু করেছিল। অর্থাৎ দ্বিতীয় শিখ ধর্মগুরু গুরু অঙ্গদ দেব কিন্তু শিখ মানে গুরুমুখী স্ক্রিপ্ট, অর্থাৎ পাঞ্জাবি যে মানে ভাষা, সেই পাঞ্জাবি ভাষার যে অক্ষরগুলো, অর্থাৎ গুরুমুখী স্ক্রিপ্ট, সেই গুরুমুখী স্ক্রিপ্ট কিন্তু গুরু অঙ্গদের সৃষ্টি। এবার চলে এসো অমরদাস। গুরু অঙ্গদের পরে ধর্মগুরু হন অমরদাস। অমরদাস ইন্ট্রোডিউস করেছিল কিন্তু কিনা আনন্দ কারজ। ওকে, আনন্দ কারজ কি ছিল? আনন্দ কারজ ছিল একটা ম্যারেজ সেরিমনি। ঠিক আছে, আনন্দ কারজ ছিল একটা ম্যারেজ সেরিমনি, মানে হিন্দু যে ম্যারেজ সেরিমনি ছিল তার বাইরে বেরিয়ে তিনি নতুন একটা বিবাহ প্রথা বা বিবাহ পদ্ধতি মানে ইন্ট্রোডিউস করেছিলেন, যার নাম ছিল আনন্দ কারজ। ওকে, আর সেই আনন্দ কারজের মাধ্যমে কিন্তু অমরদাস, এবার যদি প্রশ্ন করা হয় অমরদাস কার সমকালীন ছিলেন, তো মনে রেখো তৃতীয় শিখ গুরু অমরদাস ছিলেন আকবরের সমসাময়িক। ওকে, অমরদাসের পরে আসেন রামদাস একটা গুরুত্বপূর্ণ রামদাসের সঙ্গে রয়েছে কিনা, রামদাস অমৃতসর সিটিটাকে মানে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, রামদাস অমৃতসর যে সিটি রয়েছে এবং সেখানে যে টেম্পল রয়েছে সেই টেম্পলের তিনি প্রতিষ্ঠা করেছিলেন কে? গুরু রামদাস। ওকে, গুরু রামদাসের পরে শিখ গুরু হন গুরু অর্জুন দেবের কৃতিত্বের মধ্যে মনে রাখবে যে গুরু অর্জুন দেব কি করেছিল না, আদি গ্রন্থকে কম্পাইল করেছিল। হ্যাঁ, অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আদি গ্রন্থ, সেই আদি গ্রন্থকে কম্পাইল করেছিলেন কে? এই গুরু অর্জুন দেব। ওকে, আচ্ছা, তাহলে এর সাথে আর একটা কথা মনে রাখবে, অর্জুন দেব কিন্তু জাহাঙ্গীরের দ্বারা এক্সিকিউট হয়েছিলেন, এবং শিখ ধর্মগুরুদের মধ্যে প্রথম শহীদ যদি কেউ হন তাহলে তিনি কিন্তু গুরু অর্জুন দেব। তাহলে গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর কিন্তু পারসিকিউট করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। ওকে, আচ্ছা, গুরু অর্জুন দেবের পরে আসেন গুরু হরগোবিন্দ। তিনি তাকে বলা হয় যে সোলজার সেন্ট। কেন বলা হলো? দেখো, যেহেতু মানে জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাই শিখ ধর্মগুরু হরগোবিন্দ দেখলেন যে এই শিখ কমিউনিটিকে শক্তিশালী করতে হবে, যোদ্ধায় পরিণত করতে হবে, না হলে বিদেশি শক্তির হাতে এদেরকে মরতে হবে। তাই গুরু হরগোবিন্দ কিন্তু প্রথম হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি জিজ্ঞেস করে কোন শিখ গুরু প্রথম হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তাহলে উত্তর হয়ে যাবে কি? গুরু হরগোবিন্দ। ঠিক আছে, তাহলে গুরু হরগোবিন্দ ওয়াজ দ্য ফার্স্ট গুরু টু টেক আপ দ্য আর্মস। ওকে, বেশ। এর সঙ্গে আরেকটা কথা মনে রাখবে, গুরু হরগোবিন্দকে এই জন্য বলা হতো সোলজার সেন্ট, হ্যাঁ, অর্থাৎ সৈন্য সন্ন্যাসী। ওকে, বেশ। তারপর গুরু হরগোবিন্দের পরে আসছেন গুরু হর রায়। তাহলে গুরু হর রায়, তার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, তিনি
ঔরঙ্গজেবের যে দাদা বা ভাই ছিল দারাশিখো, সেই দারাশিখোকে শেল্টার দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, কারণ ঔরঙ্গজেব তাকে মার্ডার করার জন্য প্ল্যান করেছিলেন। এবার চলো, হররায়ের পরে যিনি সিংহাসনে মানে সিংহাসন বলছি সরি, শিখ গুরু হন, তার নাম হচ্ছে হরকৃষ্ণ। হরকৃষ্ণ, ওকে। হরকৃষ্ণ 8 বছর বয়সে মৃত্যুবরণ করেন, হ্যাঁ। এবং এই হররায় কিন্তু 5 বছর বয়সে তিনি গুরুশিপ শুরু করেন, ওকে। আচ্ছা, হররায় পরে আসেন হচ্ছে সরি হররায় নয়, হররায়ের পরে আসেন হরকৃষ্ণ। হরকৃষ্ণ 8 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং এই হরকৃষ্ণ 5 বছর বয়সে গুরুশিপ গ্রহণ করেন। হরকৃষ্ণের পরে আসছেন তেগ বাহাদুর। তেগ বাহাদুর আনন্দপুর শহরটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর একটা মনে রাখবে, গুরু তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিল এবং তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাহলে প্রথম যে শিখ গুরু মোগলদের দ্বারা প্রাণদণ্ড পেয়েছিল তার নাম হচ্ছে গুরু অর্জুন দেব, আর লাস্ট যে গুরুকে হত্যা করেছিল মোগলরা তার নাম হচ্ছে গুরু তেগ বাহাদুর। ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিল। আর লাস্ট যে ধর্মগুরু ছিল শিখদের তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং তিনি খালসা প্রচলন করেছিলেন, কিন্তু কত সালে? 1699। মনে রাখবে, গুরু গোবিন্দ সিং 1699 সালে খালসা প্রথার প্রবর্তন করেছিলেন, ওকে। আচ্ছা, এবং গুরু গোবিন্দ সিং কিন্তু লাস্ট শিখ গুরু ছিলেন। লাস্ট শিখ গুরু ছিলেন লাস্ট শিখ গুরু ছিলেন কিন্তু আমাদের লাস্ট শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, এবং তারপরে কিন্তু আর কোনো মানুষ রূপে শিখ গুরু আসেননি। তারপরে গ্রন্থ সাহিব, অর্থাৎ শিখদের যে ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব, গুরু গ্রন্থ সাহিব এইটাই কিন্তু পরবর্তীকালে শিখদের গুরুতে পরিণত হন, এই গ্রন্থটাই তাদের গুরুতে পরিণত হয়। তাহলে 10 জন গুরুকে মনে রাখার জন্যে আমি তোমাদের একটা লাইন মুখস্থ করাতে চাই। তোমরা লাইনটাকে খুব ভালো করে লিখে নাও, এমন করে লিখে নাও। আমি আবার বলছি, নানকের অঙ্গ অমর, নানক প্রথম, অঙ্গ অঙ্গদেব, অমর অমরদাস। তাহলে নানকের অঙ্গ অমর। তারপরের লাইন, রাম অর্জুন হরগোবিন্দ, রাম অর্জুন হরগোবিন্দ কি? রামদাস, অর্জুন দেব, হরগোবিন্দ। হর রায় হরকৃষ্ণ, হর রায় হররায়, হরকৃষ্ণ হরকৃষ্ণ, তেগ বাহাদুর গোবিন্দ সিং, তেগ বাহাদুর গোবিন্দ সিং। তাহলে লাইনটাকে আমি আরেকবার বলছি, নানকের অঙ্গ অমর, ছন্দে ছন্দে বলবে, নানকের অঙ্গ অমর, রাম অর্জুন হরগোবিন্দ, হর রায় হরকৃষ্ণ, তেগ বাহাদুর গোবিন্দ সিং। এই হলেন 10 জন মোট শিখ গুরু। যাই হোক, অনেকটা আলোচনা এখানেই হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে হু রোট কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ কে রচনা করেছিলেন? মনে রেখো, কিতাবুল হিন্দ রচনা করেছিলেন অলবেরুনি। অলবেরুনি কিতাবুল হিন্দ রচনা করেছিলেন। এই অলবেরুনি ভারতে এসেছিলেন কবে? অলবেরুনি 1017 সালে ভারতে এসেছিলেন। বলা হয় তিনি মোহাম্মদ গজনির সঙ্গে ভারতে প্রবেশ করেছিলেন, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ব্রোক দ্য পাওয়ার অফ চাহালগানি। চাহালগানি নবেলসদেরকে কে ভেঙে দিয়েছিলেন? অ্যাকচুয়ালি যখন দাস বংশ যখন, অর্থাৎ স্লেভ ডাইনাস্টি যখন দিল্লির সুলতানেট বংশ প্রতিষ্ঠা করেন, তখন রাজাদের যে আত্মীয় স্বজন থাকতো তাদেরকে বলা হতো নবলস। আর সেই চাহালগানি নবলস হচ্ছে 40টা পরিবারের যে নবলস, তাদেরকে কিন্তু ভেঙে দিয়েছিলেন গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবনের সময়কালের আগে কিন্তু এই চাহালগানিদের বিরাট ভূমিকা ছিল রাজকার্যে। রাজকার্যে তাদের ভূমিকাকে কমিয়ে দেওয়ার জন্য গিয়াসউদ্দিন বলবন এই চাহালগানিদের পাওয়ারকে ভেঙে দেন, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউসড মার্কেট পলিসি, মার্কেট কন্ট্রোল পলিসি। ভারতবর্ষে মার্কেট কন্ট্রোল পলিসি অর্থাৎ বাজার নিয়ন্ত্রণ কে করেছিলেন? সর্বপ্রথম আলাউদ্দিন খলজি করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু টপিকটি, ওকে। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোয়িং হিন্দুজ ফার্স্ট জয়েন্ট দিন ই ইলাহি। বলছে আকবর যে দিন ই ইলাহি প্রচলন করেছিল বা তৌহিদ ইল্লাহি, দিন ই ইলাহি বা তৌহিদ ইল্লাহি, এই যে আকবরের দিন ই ইলাহি এটা প্রথম কে গ্রহণ করেছিল? আকবরের যে ভাঁড় ছিলেন অর্থাৎ বীরবল কিন্তু দিন ইলাহি গ্রহণ করেছিলেন, ওকে। বেশ,
নেক্সট কোয়েশ্চেন, সতী অফ হিন্দু ওমেন, মানে হিন্দুদের মধ্যে যে সতী প্রথা ছিল, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে যে চিতায় জ্বলন্তভাবে মরতে হতো, সেই প্রথাকে কে প্রহিবিট করেন, কে নিষিদ্ধ ঘোষণা করেন, কোন মোগল সম্রাট? উত্তর হয়ে যাবে অরঙ্গজেব। তাহলে সতী প্রথা কে নিবারণ করেছিলেন? অরঙ্গজেব। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু কমপ্লিটেড দ্য কুতুব মিনার, কুতুব মিনারের কাজ কে সম্পন্ন করেছিলেন? দেখো, কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, কিন্তু সেই কুতুব মিনারের কাজ কিন্তু শেষ করেছিলেন ইলতুৎমিশ, অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশ, আর সেই ইলতুৎমিশ কিন্তু এই কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য দিল্লি সুলতান হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ, অর্থাৎ দেবগিরি, মানে কোন মানে দিল্লির সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। দেখো, তুঘলক বংশের রাজা মোহাম্মদ বিন তুঘলক, ইতিহাসে তাকে পাগলা রাজা বলা হয়, কিন্তু আমি যতদূর ইতিহাস পড়েছি বা তোমরাও একটু যদি ভালো করে পড়ে দেখো, তখন দেখবে যে মোহাম্মদ বিন তুঘলক এই ইতিহাসে তার কৃতিত্ব কিন্তু অপরিসীম, কারণ তিনি ভারতবর্ষের মানে মডিফিকেশনের জন্য এমন এমন কাজ করেছিলেন যে কাজ সত্যিই প্রশংসনীয়। তাই মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হলেও তার কাজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল বলে আমার মনে হয়। তো যাই হোক, তাহলে দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী কোন সুলতান করেছিলেন? তিনি হলেন মোহাম্মদ বিন তুঘলক। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন মুঘল হিস্ট্রি, মুঘল হিস্ট্রি এর মানে মুঘল হিস্ট্রিতে অভিজ্ঞ বা মুঘল হিস্ট্রিতে রিসার্চ করেছেন কোন ঐতিহাসিক? তিনি হলেন যদুনাথ সরকার। স্যার, যদুনাথ সরকার কিন্তু মুঘল হিস্ট্রিতে বিশেষভাবে গবেষক। ওকে, হুইচ মুঘল এম্পেরার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি, কোন মুঘল সম্রাট তার নিজের জীবনী লিখেছিলেন? বাবর। ওকে, তার নাম ছিল বাবরনামা। বাবরনামা গ্রন্থের মধ্য দিয়ে বাবর তার আত্মজীবনী লিখেছিল। দেখো, সুলহিকুল, এই সুলহিকুল ওয়াজ আ পলিসি ইন্ট্রোডিউসড বাই, সুলহিকুল পলিসি হচ্ছে আকবরের পলিসি ছিল। সুলহিকুল পলিসি মানে কি? সুলহিকুল পলিসি মানে হচ্ছে পিস উইথ অল, পিস উইথ অল বা ইট মানে ইউনিভার্সাল পিস বলে এই প্রথা শুরু করেছিলেন আকবর। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, রানা প্রতাপ বিলং টু দ্য রাজপুত ডাইনাস্টি, মানে রানা প্রতাপ কোন রাজপুত ডাইনাস্টির লোক ছিল? তিনি হলেন সিসোদিয়া, অর্থাৎ রাজপুতদের অনেকগুলো ঘরানা ছিল, সেই ঘরানার মধ্যে সিসোদিয়া ঘরানার রাজা ছিলেন কিন্তু রানা প্রতাপ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে অষ্টদিগ্গজ ওয়ার প্যাট্রোনাইজ বাই, কোন রাজার, মানে দেখো কৃষ্ণদেব রায়, রাজা কৃষ্ণদেব রায়, তিনি কোথাকার রাজা ছিলেন? তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের রাজা রাজা কৃষ্ণদেব রায়, তার রাজসভায় অষ্টদিগ্গজ ছিলেন, মানে 8 জন দিগ্গজ ছিলেন। দিগ্গজ বলতে বিভিন্ন স্কলার্স এবং পোয়েটদেরকে মিলিয়ে অষ্টদিগ্গজ। ওকে, বেশ। তাহলে অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? রাজা কৃষ্ণদেব রায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য শিখ গুরু এক্সিকিউটেড বাই দ্য মুঘল এম্পারার অরঙ্গজেব, এগুলো আমি আগেই আলোচনা করে দিয়েছি, তাই যত কোয়েশ্চেন আসবে তোমরা পেয়ে যাবে। অরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? তিনি হলেন তেগ বাহাদুর। ঠিক আছে, আর অর্জুন দেবকে কে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য সতনামি রিভেলিয়ন টুক প্লেস ডিউরিং দ্য মুঘল রেন অফ মুঘল এম্পায়ার, মানে কোন মুঘল সম্রাটের সময় সতনামি বিদ্রোহ হয়েছিল? ঔরঙ্গজেবের সময় কিন্তু সতনামি বিদ্রোহ হয়েছিল। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো তোমরা যে রাজমনামা ওয়াজ আ পার্সিয়ান ট্রান্সলেশন অফ, রাজমনামা হচ্ছে মহাভারতেরই একটা ট্রান্সলেশন, পার্সিয়ান ট্রান্সলেশন হচ্ছে মহাভারতের, পার্সিয়ান ট্রান্সলেশনকে বলা হচ্ছে রাজমনামা। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য অথর অফ আইনি আকবরী, আইনি আকবরীর রচয়িতাকে? আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল হচ্ছে আইনি আকবরীর রচয়িতা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস অ্যান অ্যাকাউন্ট অফ বলওয়ান পিরিয়ড, বলওয়ানের রাজত্বকাল সম্পর্কে কার লেখা থেকে আমরা জানতে পাই? যেটা হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। ওকে, তাহলে তারিক ই ফিরোজ শাহী, এর থেকে কিন্তু আমরা বলবনের মানে যে সময়কাল সেটা সম্পর্কে জানতে পাই। এখান থেকে কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে যে তারিক ই ফিরোজ শাহী কার রচনা, মনে রাখবে জিয়াউদ্দিন বার্নির রচনা। জিয়াউদ্দিন বার্নির রচনা হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, এখানে চলো প্রশ্ন করা হচ্ছে যে ইন্ডিয়াজ আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু,
বলছে ভারতবর্ষের যে সাথে ইসলামের যে মানে কন্ট্যাক্ট হয়েছিল, সম্পর্ক হয়েছিল, সেটা প্রথম কাদের সাথে হয়েছিল? সেটা হয়েছিল আরব মার্চেন্টস অফ মালাবার কোস্ট। মালাবার কোস্টে যে আরব মার্চেন্টসরা ব্যবসা করতে আসতো, তখনই কিন্তু ভারতের সঙ্গে ইসলামের একটা রিলেশন তৈরি হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট মুসলিম ইনক্লুশন অন ডেকান অকার্ড ডিউরিং দ্য রেন অফ। বলছে কার সময় সর্বপ্রথম মুসলিম শাসকরা দক্ষিণাত্যে ক্যাম্পেইন শুরু করেন? তিনি হচ্ছেন জালালউদ্দিন খলজি। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিমেন্স অফ বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড ইন। বিজয়নগর সাম্রাজ্যের অবশিষ্ট কোথায় খুঁজে পাওয়া যায়? হাম্পিতে খুঁজে পাওয়া যায়। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, রিপিটেড কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে হু অফ দ্য ফলোয়িং বিকেম আ মেম্বার অফ দিন ইলাহি। তাহলে দিন ইলাহির কে মেম্বার হয়েছিলেন? রাজা বীরবল। দেখো রিপিটেড কোয়েশ্চেন কিন্তু। হোয়াট ওয়াজ টক্কভি? ঠিক আছে, টক্কভি কি ছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হলেও মোহাম্মদ বিন তুগলক যতগুলো ইনিশিয়েটিভ নিয়েছিলেন, প্রত্যেকটা ইনিশিয়েটিভ কিন্তু সত্যি দেশ ও জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই যে টক্কভি প্রথা, টক্কভি মানে কি জানো? টক্কভি মানে হচ্ছে লোন, ঠিক আছে, লোন টু পিজেন্টস, লোন টু পিজেন্টস। এই লোনগুলো দেওয়া হতো যখন দেশে খরা হতো, অনাবৃষ্টি হতো। সেই খরা অনাবৃষ্টির সময় কৃষকদেরকে সারভাইভ করার জন্যে কিন্তু মোহাম্মদ বিন তুগলক, মনে রাখো, মোহাম্মদ বিন তুগলক এই টক্কভি প্রথা প্রচলন করেছিলেন। টক্কভি মানে লোন টু দ্য পিজেন্টস, কৃষকদের তিনি লোন দিতেন সারভাইভ করার জন্য। ওকে, তাহলে কত ভালো কাজ। ওকে, চলো। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ছিল। ওকে, বেশ। হু ইন্ট্রোডিউসড দুয়াসপা সিয়াসপা। এই দুয়াসপা সিয়াসপা সিস্টেম কে প্রচলন করেছিলেন? উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীর দুয়াসপা সিয়াসপা কিন্তু প্রথার প্রচলন করেছিলেন। দেখো, দুয়াসপা মানে হচ্ছে টু হর্সেস ট্রুপ, দুটো ঘোড়ার ট্রুপকে বলা হচ্ছে টু আসপা। আর সিয়াসপা মানে হচ্ছে তিনটি ঘোড়ার ট্রুপ, তিনটি ঘোড়ার ট্রুপকে বলা হচ্ছে সিয়াসপা। তাহলে দুয়াসপা সিয়াসপা মানে দুটি ঘোড়ার ট্রুপ এবং তিনটি ঘোড়ার ট্রুপ। ওকে, এটাকে বলা হচ্ছে দুয়াসপা সিয়াসপা। এটা প্রচলন করেছিলেন জাহাঙ্গীর। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে টোডরমল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেভিনিউ সিস্টেম নোন অ্যাজ। তো আমরা এটা পড়ে এসেছি, টোডরমল হচ্ছে যাবতী প্রথার সঙ্গে যুক্ত। এবং টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন সম্রাট আকবরের অর্থমন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য মুঘল পেন্টার নট মেনশন বাই আবুল ফজল। আবুল ফজল, এই কোয়েশ্চেনগুলি একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন, যে আবুল ফজল নিম্নের কোন পেইন্টার সম্পর্কে, মুঘল পিরিয়ডের কোন পেইন্টার সম্পর্কে তিনি আলোকপাত করেননি? তিনি হচ্ছেন মনসুর। মনসুরের সম্পর্কে কিন্তু আবুল ফজল তার লেখার মধ্যে, অর্থাৎ মনসুর ছিলেন একজন বিখ্যাত পেইন্টার মোগল যুগের, তার সম্পর্কে কিন্তু আবুল ফজল উল্লেখ করেননি। ওকে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লির স্লেভ ডাইনেস্টি ওয়াজ নট আ স্লেভ। বলছে দাস বংশের মধ্যে কোন সুলতান দাস ছিলেন না? তিনি হলেন কে? রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান কে ছিলেন? রাজিয়া সুলতান ছিলেন ইলতুৎমিশের মেয়ে, ইলতুৎমিশের কন্যা ছিলেন রাজিয়া সুলতানা। ওকে, বেশ। ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য যাবতী সিস্টেম রেভিনিউ ইন্ট্রোডিউস। রিপিটেড কোয়েশ্চেন, আকবর। ওকে, তাহলে আকবরের সময় কিন্তু যাবতী প্রথা চালু হয়েছিল। ওকে, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে দ্য মুঘল এম্পেরর শাহজাহান ডায়েড ইন। মোগল সম্রাট শাহজাহান কবে মারা গেছিল? 1670 খ্রিস্টাব্দে মারা গেছিল, এখানে বলার কিছুই নেই। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাহমানি ডাইনেস্টি। বাহমানি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমানি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমানি শাহ। আলাউদ্দিন হাসান বাহমানি শাহ ছিলেন বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সুফিজম রিচড ইন ইন্ডিয়া ইন দ্য 12th সেঞ্চুরি। 12th সেঞ্চুরিতে কিন্তু সুফিজম ভারতবর্ষে প্রবেশ করেছিল। ওকে, আচ্ছা, সুফিজম কি? সুফিজম হচ্ছে ইসলামের একটা মানে কি বলে শান্তিবাদী একটা মত। ওকে, চলো। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ। দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এটা জিজ্ঞেস করেছে। পানিপথের 1556-তে দ্বিতীয় যুদ্ধ হয়। এইখান থেকে আমি পানিপথের মনে রাখবে, পানিপথের মধ্যে 3টে যুদ্ধ হয়েছিল। তাহলে পানিপথের ফার্স্ট যে যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে 1526 খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। যদি কঠিন কোয়েশ্চেন করতে চায় তাহলে জিজ্ঞেস করতে পারে, ডেট বলতে পারে। তো মনে রেখো 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, 21শে এপ্রিল 1526।
21শে এপ্রিল 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? মনে রেখো, পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কার মধ্যে? বাবরের মধ্যে। আর তার সাথে কে? তখন দিল্লির সুলতানি শাসন করছেন কে? ইব্রাহিম লোদি, লোদি বংশের রাজা ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদি, ওকে, ইব্রাহিম লোদির সঙ্গে কিন্তু তোমার বাবরের যে যুদ্ধ হয়েছিল পানিপথে, পানিপথ কোথায়? হরিয়ানাতে অবস্থিত। সেই পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 21শে এপ্রিল 1526। এবার দেখো পানিপথের সেকেন্ড যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বা কত সালে হয়েছিল? মনে রেখো, পানিপথের সেকেন্ড যুদ্ধ হয়েছিল হচ্ছে তোমার 1556 সালে। 1556 যে দেখতে পাচ্ছ, 1556-তে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। যদি এখানে কঠিন কোয়েশ্চেন করতে চায় ডেটটা দিয়ে দিতে পারে। মনে রাখবে 5 নভেম্বর, 5ই নভেম্বর কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? মনে রেখো, তৎকালীন সময়ে হিন্দু রাজা, হ্যাঁ, অর্থাৎ হেমচন্দ্র, কি বলে এটাকে, হেমচন্দ্র বিক্রমাদিত্য, রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে হয়েছিল। হেমচন্দ্র বিক্রমাদিত্যকে চিনতে তোমরা মনে হচ্ছে কেমন কঠিন, কিন্তু তোমরা হিমুকে সবাই চেনো। হিমু, রাজা হিমু, এই হিমু যে ছিলেন, হিমুর নামই ছিল রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য। হিমুর সঙ্গে আকবরের যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। কবে হয়েছিল? 1556 সালের 5ই নভেম্বর। ওকে, আচ্ছা চলে এসো পানিপথের থার্ড ওয়ার। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? খুব মনে রাখবে, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। যদি ডেটটা জিজ্ঞেস করে তাহলে ডেটটাও মনে রাখবে তোমরা, 14ই জানুয়ারি, 14 জানুয়ারি 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এই পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং এদের সাথে কে? আফগান রাজ আহমদ শাহ বার্নি, আহমদ শাহ বার্নি। আর এই আহমদ শাহ বার্নি, আহমদ শাহ বার্নি নয়, দুরানি, আহমদ শাহ দুরানি, DURANI, আহমদ শাহ দুরানি। এই আহমদ শাহ দুরানিকেই বলা হতো শাহ আবদালি। তার আর এক নাম ছিল শাহ আবদালি। ওকে, আহমদ শাহ দুরানি বা আহমদ শাহ আবদালি। তাহলে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1761। যে বিশেষ করে এখানে সালগুলোই জিজ্ঞেস করা হয়। তাহলে আরেকবার সাম আপ করি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে হিমু আর আকবরের মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে মারাঠা এবং আহমদ শাহ দুরানি বা আহমদ শাহ আবদালির সঙ্গে। ক্লিয়ার? বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। পর্তুগিজরা ভারতবর্ষের কোথায় পাওয়ার স্থাপন করেছিল? গোয়াতে। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানের ফাউন্ডারকে? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, দেখো মোহাম্মদ ঘুরি যখন ভারতে এসেছিলেন, মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতে এসে তিনি তার রাজ্য বিজয় যা কিছু করেন, রাজ্য বিজয় করে তিনি কিন্তু ভারতে থাকেননি। তিনি আবার তার নিজের দেশে ফিরে গেছিলেন এবং এই ভারতবর্ষে তিনি যতটুকুন যা জয় করেছিলেন সেইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে কুতুবুদ্দিন আইবককে তার জেনারেল হিসাবে নিয়োগ করে যান। এবং যখন মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়ে যায় তখন কুতুবুদ্দিন আইবক কিন্তু তার নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলে ভারতবর্ষে। আর তখন থেকেই শুরু হয় দাস প্রথার শুরু। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য টুম্ব অফ জাহাঙ্গীর সিচুয়েটেড। জাহাঙ্গীরের টুম্ব কোথায় রয়েছে? জাহাঙ্গীরের টুম্ব মানে সমাধিক্ষেত্র, তাহলে জাহাঙ্গীরের সমাধিক্ষেত্র রয়েছে লাহোরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য মারাঠা লিডার হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়াল অফ ফাউন্ডিং হিন্দু এম্পায়ার বিফোর মারাঠাস। মারাঠাদের আগে কোন শাসক হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? তিনি হচ্ছেন ছত্রপতি মহারাজ শিবাজি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ইন হুইচ ইয়ার ডিড মুহাম্মদ বিন কাসিম কঙ্কার সিন্ধ। মোহাম্মদ বিন কাসিম সিন্ধ জয় করেছিলেন কবে? 712 AD-তে। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। চলো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে হাউ মেনি টাইমস ডিড সুলতান মাহমুদ অফ গজনি, ঠিক আছে, গজনির মাহমুদ বা গজনির মোহাম্মদ ভারতবর্ষকে কতবার আক্রমণ করেছিলেন? 17 বার। তিনি সোমনাথ মন্দির লুট করেছিলেন, মনে রেখো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউসড
কৌলিন্য সিস্টেম, কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন, তিনি হলেন বল্লাল সেন। বল্লাল সেন, বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেন। কৌলিন্য প্রথার মধ্যে দিয়ে কী ছিল? কৌলিন্য প্রথার মধ্যে দিয়ে ছিল যে বর্ণভেদকে দূর করার একটা প্রয়াস, কিন্তু এতে কী হয়েছিল? উল্টো রেজাল্ট হয়েছিল, যে উঁচু বংশের লোকেরা নিচু বংশের মেয়েদেরকে বিয়ে করবে যাতে করে বর্ণভেদটা মুছে যায়। কিন্তু এতে দেখা গেল যে করাপশন তৈরি হলো, এক একজন উঁচু বংশের লোকেরা 7, 8, 10, 12টা করে বিয়ে করছে। ওকে, যাই হোক। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি? তাহলে একটু আগে রিপিট কোয়েশ্চেন, স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ জালালউদ্দিন মঙ্গোবার্নি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জালালউদ্দিন মঙ্গোবার্নি কে ছিলেন? তিনি খোয়ারিজম বা খাইবার রাজা ছিলেন জালালউদ্দিন মঙ্গোবার্নি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, who invented who invited বাবর টু ইনভেড ইন্ডিয়া? বাবরকে কে ভারতে আক্রমণ করতে আমন্ত্রণ জানিয়েছিল? এই ইব্রাহিম লোদির যে ভাই দৌলত খান লোদি, সেই দৌলত খান লোদি কিন্তু বাবরকে ইনভাইট করেছিল যে এসো তুমি ভারতে আক্রমণ করো, ইব্রাহিম কাকে পরাজিত করো। ওকে, আর তখনই বাবর এসে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। ওকে, কত সালে? 1526। নেক্সট কোয়েশ্চেন, হু অফ দ্য ফলোয়িং বিকেম আ মেম্বার অফ দ্য দিন-ই-ইলাহি? তাহলে দিন-ই-ইলাহির কে সদস্য ছিল? রাজা বীরবল। আবার রিপিট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য দাম? দাম কি ছিল? দাম ছিল হচ্ছে শেরশাহর প্রবর্তন করা তামার মুদ্রা। তামার মুদ্রা, শেরশাহের প্রচলিত তামার মুদ্রাকে বলা হচ্ছে দাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ মুঘল এম্পেরর সাবডিউড দ্য পর্তুগিজ ইন বেঙ্গল? বলছে কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের আধিপত্যকে সাবডিউ করেছিল, দমন করেছিল? তিনি হচ্ছেন শাহজাহান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড সিরাজউদ্দৌলা অ্যাসেন্ড দ্য থ্রোন? সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? সিরাজউদ্দৌলা 1756-তে সিংহাসনে বসেন। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? হু ওয়াজ দ্য কৈবার্থা চিফ হু রিবেল্ড এগেনস্ট দ্য পাল রুলার মহিপাল দ্বিতীয় অফ বেঙ্গল? দেখো, বাংলায় যখন পাল শাসন চলছে বা পাল যুগের শাসন যখন চলছে, সেই পাল রাজা মহিপালের বিরুদ্ধে কিন্তু কৈবর্তরা বিদ্রোহ শুরু করেছিল। কৈবর্তরা বিদ্রোহ শুরু করেছে এবং সেই কৈবর্তদের নেতাকে ছিলেন, কৈবর্তদের নেতা ছিলেন দিব্য। ওকে, কৈবর্তদের দিব্য। দেখো, কৈবর্ত মানে হচ্ছে জল কৈবর্ত এবং একটা হচ্ছে হল কৈবর্ত, অর্থাৎ জলীয় কৈবর্ত আর হলীয় কৈবর্ত। এটার মনে হচ্ছে কৈবর্ত মানে যারা জলের পটু আর কি। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যারা মৎস্য শিকার করে বা জলের সঙ্গে যাদের রিলেশন তাদের হচ্ছে কৈবর্ত আমরা বলা হয়। তাহলে এই মহিপালের বিরুদ্ধে কিন্তু কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং এই কৈবর্ত বিদ্রোহের যদি আর একটা নাম তোমাদের মনে রাখতে হয়, তোমরা কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে এটাকে বলা হয় বরেন্দ্রভূমি। ওকে, বরেন্দ্রভূমি যেটা রয়েছে সেই বরেন্দ্রভূমিটা কিন্তু কৈবর্তদের বাসস্থান। বরেন্দ্রভূমিটা এখন কোথায় আছে? মনে রেখো, বরেন্দ্রভূমিটা এখন রয়েছে দিনাজপুর, যেটা কিনা ভারতবর্ষের মধ্যেও খানিকটা দিনাজপুর রয়েছে, বাংলাদেশের মধ্যেও, বর্তমান বাংলাদেশের মধ্যেও কিছুটা দিনাজপুর রয়েছে। সেই দিনাজপুরের জায়গাটা ছিল বরেন্দ্রভূমি, আর এই বরেন্দ্রভূমিটা ছিল এই কৈবর্তদের কিন্তু একটা গড়, আর সেইখানে কিন্তু বাংলার পাল শাসকদের সঙ্গে বিদ্রোহ হয় কৈবর্তদের। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য খালিমপুর কপার প্লেট ইনফর্ম আস অ্যাবাউট দ্য মিলিটারি এক্সপ্লয়েট অফ পাল রুলার? বলছে কোন মানে পাল রুলারদের, পাল শাসকদের যে মিলিটারি এক্সপ্লয়েট তার বিবরণ পাওয়া যায় খালিমপুর কপার থেকে। কোন পাল রুলারের? তিনি হচ্ছেন ধর্মপাল। পাল রাজা ধর্মপালের মিলিটারি এক্সপ্লয়েটের কথা জানতে পারা যায় কোথা থেকে? খালিমপুর কপার প্লেট থেকে। এটা হচ্ছে এক ধরনের ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন। বাট আমি যখন তোমাদের এগুলোকে পড়াবো তাহলে এমন কোনো টপিক থাকবে না যে সেখানে আমি পড়াবো না, আমি কিন্তু অবশ্যই তোমাদের পড়াবো। তাহলে ভিডিওটি যারা দেখছো তাদেরকে আমি বলে দিই, এক্সাম সলিউশন বলে আমার একটি চ্যানেল রয়েছে, সেই মানে চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে ইংলিশ অ্যান্ড ম্যাথ পড়াচ্ছি। তো তোমরা সবাই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। ওকে, বা চ্যানেলটিকে ফলো করতে পারো যদি তোমরা চাও তো। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক তারিক-ই ফিরোজ শাহী? দেখো, তারিক-ই ফিরোজ শাহী আমরা একটু আগেই পড়ে এসেছি। তারিক-ই ফিরোজ শাহীর রচয়িতাকে? তিনি হলেন জিয়াউদ্দিন বার্নি। ওকে, বেশ। হু ওয়াজ টোডরমল? টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন রেভিনিউ এক্সপার্ট ইন আকবরস কোর্ট। আকবরের অর্থমন্ত্রী ছিলেন তিনি, এবং তিনি আকবরের রেভিনিউ যে মানে এক্সপার্ট তিনি ছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন? তিনি ছিলেন ইব্রাহিম লোদি। কেন? ইব্রাহিম লোদিকেই পরাজিত করে বাবর কিন্তু প্রথম পানিপথের যুদ্ধে বাবর মানে মোগল সম্রাটের প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, বেশ। হু ওয়াজ দ্য নাসিরউদ্দিন চিরাগ? নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? তিনি ছিলেন একজন সুফি সেন্ট, একজন সুফি সন্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য বাবরস মেইন অ্যাডভার্সারি
ইন দ্য ব্যাটল অফ খানভা, খানভার যুদ্ধে বাবরের মানে যে মানে প্রতিপক্ষে কে ছিলেন, তিনি ছিলেন রানা সঙ্গ। ঠিক আছে, খানভার যুদ্ধটাকে তোমরা মনে রাখবে, খানভার যুদ্ধ 1527 সালে হয়েছিল। খানভার যুদ্ধ 1527 সালে খানভার যুদ্ধ হয়েছিল। এই খানভার যুদ্ধ বাবর এবং রানা সঙ্গের মধ্যে হয়েছিল। বাবর এবং রানা সঙ্গের মধ্যে খানভার যুদ্ধ হয়েছিল। এই খানভার যুদ্ধটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই খানভার যুদ্ধে এই রানা সঙ্গের মানে পরাজয়ের পরে মারাঠাদের কিন্তু আধিপত্য একেবারেই কমে গেছিল। বোঝা গেল? মারাঠা এবং যে রাজপুত তাদের কিন্তু একদম শক্তির পতন ঘটেছিল। ওকে, তাহলে খানভার যুদ্ধ কবে হয়েছিল? 1527 হয়েছিল। যদি কোশ্চেনটাকে কঠিন করতে চায় তাহলে এর ডেটটাও দিয়ে দিতে পারে, তো মনে রাখতে পারো তোমরা 16 মার্চ। ঠিক আছে, 16ই মার্চ 1527 কিন্তু খানভার যুদ্ধ স্টার্ট হয়েছিল। ওকে, এখানে বাবর জিতে গিয়েছিল, রানা সঙ্গ পরাজিত হয়েছিল। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ভিজিটেড জাহাঙ্গীরস কোর্ট? নিম্নের কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? স্যার টমাস রো। স্যার টমাস রো ছিলেন, এই স্যার টমাস রো অর্থাৎ জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন এই জন্যে যে তিনি চেয়েছিলেন ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে। এবং মনে রেখো, আমরা যখন ব্রিটিশদের ভারতের প্রবেশ যখন দেখব তখন কিন্তু স্যার টমাস রোর ভূমিকা কিন্তু অপরিসীম হবে। স্যার টমাস রো 1615 সালে কিন্তু এই জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল যে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা অনুমতি নিতে। আর এই স্যার টমাস রো মানে তাকে পাঠিয়েছিলেন কে? তাকে পাঠিয়েছিলেন কিন্তু ব্রিটিশ রাজ জেমস দ্য ফার্স্ট। ঠিক আছে, মনে রেখো, জেমস দ্য ফার্স্ট অর্থাৎ জেমস প্রথম, হ্যাঁ, এর একটা চিঠি নিয়ে কিন্তু স্যার টমাস রো এই জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। ওকে, বেশ, এখান থেকে আর বেশি কিছু জানার নেই। তারপর চলো নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে এখানে, হুইচ মুঘল এম্পায়ার ট্রান্সফার্ড দ্য মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থাপন কে করেছিলেন? শাহজাহান। শাহজাহান কিন্তু প্রথমে আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরণ করেছিলেন। যদি জিজ্ঞেস করে সালটা কত, তো সালটাও মনে রাখবে যে মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে শাহজাহান যখন তার রাজধানী স্থানান্তর করেছিলেন সালটা হচ্ছে 1648 সালে। তাহলে 1648 সালে কিন্তু মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং হুজ রেন নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া? নাদির শাহ ভারত আক্রমণ কবে করেছিল? মনে রেখো, নাদির শাহ ভারত আক্রমণ করেছিল তোমার 1739 খ্রিস্টাব্দে। 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল এবং তিনি যখন ভারত আক্রমণ করছেন তখন মোগল সম্রাট মোহাম্মদ শাহ সিংহাসনে বসেছেন। তাহলে মোহাম্মদ শাহ যখন মোগল সম্রাট ছিলেন তখন কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। সালটা বলে দিলাম 1739। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বাবরনামা ওয়াজ রিটেন বাই? বাবরনামা কে লিখেছিলেন? বাবরনামা বাবর নিজে লিখেছিলেন, অর্থাৎ বাবরনামাই ছিল তার আত্মজীবনী অর্থাৎ বাবর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউস দিন ইলাহি? রিপিটেড কোয়েশ্চেন, বারবার। তাহলে দিন ই ইলাহিকে প্রবর্তন করেছিলেন আকবর, দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু রোট তাহকিকে হিন্দ? তাহকিকে হিন্দ কে রচনা করেছিলেন? আল বেরুনি রচনা করেছিলেন, আল বেরুনি। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল? বাংলার শেষ স্বাধীন সুলতান। মনে রেখো, এখানে কিন্তু নবাব লেখা নেই। যদি বলা হতো বাংলার শেষ স্বাধীন নবাবকে, উত্তর হইতো তো সিরাজউদ্দৌলা, কিন্তু এখানে নবাবের বদলে কি লেখা হচ্ছে? সুলতান। তাহলে এই কোয়েশ্চেনগুলো করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মুহাম্মদ শাহ। গিয়াসউদ্দিন মুহাম্মদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং দিল্লি সুলতানস হ্যাড সেট আপ আ সেপারেট ডিপার্টমেন্ট ফর স্লেভস? স্লেভদের জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট কে তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, প্রশ্ন করা হচ্ছে, ডিউরিং দ্য রেন অফ হুইচ সুলতান চিঙ্গিজ খাঁ ইনভেডেড ইন্ডিয়া? চিঙ্গিজ খাঁ কোন সুলতানের সময় ভারত আক্রমণ করেছিলেন? তিনি হচ্ছে ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশের সময় কিন্তু চিঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করেছিল। এখান থেকে সালটাও ইম্পর্ট্যান্ট, মনে রেখো, চিঙ্গিজ খাঁ 1221 খ্রিস্টাব্দে কিন্তু ভারত আক্রমণ করেছিল, 1221। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং দ্য রেন অফ হুইচ রুলার ইবনে বতুতা কেম টু ইন্ডিয়া? ইবনে বতুতা কার সময় ভারতে এসেছিল? ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। ওকে, বেশ, চলো নেক্সট কোয়েশ্চেন,
বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস দ্যাট আকবর কুড নট অ্যানেক্স, বলছে নিম্নের কোন রাজ্যটি, হ্যাঁ ভারতবর্ষের মানে ভারতবর্ষের নিম্নের কোন রাজ্যটি আকবর তার সাম্রাজ্যে অ্যানেক্স করতে পারেনি। অ্যানেক্স মানে যুক্ত করা, সেটা হচ্ছে আসাম। একমাত্র আসাম বাদে বাদবাকি কাশ্মীর, বাংলা, বিহার সব কিন্তু আকবরের সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু আসামটা আকবরের সাম্রাজ্যের বাইরে ছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। The Bahmani kingdom and Vijayanagar empire clashed frequently over the territory of, বলছে বাহমনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে একটা জায়গা নিয়ে মানে মাঝে মাঝেই গন্ডগোল হতো, সেই জায়গাটার নাম হচ্ছে রায়চুরের দোয়াব অঞ্চল। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। হু স্টার্টেড টু বিল্ড কুতুব মিনার, কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন? কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন, বাট কাজটা কমপ্লিট করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। টু হুইচ প্লেস ডিড মুর্শিদ কুলি খান ট্রান্সফার হিজ ক্যাপিটাল ফ্রম ঢাকা, বলছে মুর্শিদ কুলি খা তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরণ করেছিলেন? যেটা হচ্ছে আমাদের বাংলার মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদ কুলি খা কিন্তু ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরণ করেছিলেন। আচ্ছা, এখান থেকে মোটামুটি তোমাদের সালটাও জিজ্ঞেস করতে পারে যে কবে তিনি স্থানান্তর করেছিলেন, তো সালটা মনে রেখো 1704। 1704 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খা কিন্তু ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ, গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিউরিং হুজ রেন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া, বলছে মানে কোন মোগল সম্রাটের আমলে, কোন মোগল সম্রাটের আমলে মানে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ফ্যাক্টরি, প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিলেন, তিনি হলেন জাহাঙ্গীর। ওকে, আচ্ছা। হুইচ সুলতান অফ দিল্লি ব্রট ওয়ান অশোকান পিলার টু দিল্লি, বলছে যে কোন সুলতান, দিল্লির কোন সুলতান, দিল্লির কোন সুলতান অশোকান প্লারকে, একটা অশোকের যে স্তম্ভ সে অশোক স্তম্ভকে নিয়ে এসেছিল দিল্লিতে, তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন। হুইচ মুসলিম ইনভেডার কনকার্ড বেঙ্গল ডিউরিং দ্য টাইম অফ লক্ষ্মণ সেন, মানে বাংলায় যখন সেন বংশে যখন লক্ষণ সেন রাজত্ব করছে, সেই লক্ষণ সেনের আমলে কোন মুসলিম শাসক মানে বাংলা আক্রমণ করেছিল? তিনি হলো বখতিয়ার খলজি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হু অ্যামাং দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লি ওয়ান্টেড টু বিকাম সেকেন্ড আলেকজান্ডার, খুব ভালো প্রশ্ন। বলছে দিল্লির কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার হতে চেয়েছিলেন? আলেকজান্ডার মানে কি? বিশ্বজয়ী, কনকারার অফ দ্য ওয়ার্ল্ড। সেই কনকারার অফ দ্য ওয়ার্ল্ড কে হতে চেয়েছিলেন সুলতানের মধ্যে? আলাউদ্দিন খলজি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো। হোয়াট ডিড ইকতা মিন ডিউরিং সুলতানিয়ত পিরিয়ড, সুলতানি যুগে ইকতা মানে কি ছিল? দেখো, সুলতানি যুগে ইকতা মানে ছিল হচ্ছে, ইকতা মানে হচ্ছে তোমার গ্র্যান্ট অফ ল্যান্ড, ঠিক আছে, রেভিনিউ ফ্রম আ ভিলেজ অর টেরিটরি, মানে ইকতা মানে কোন একটা জমিদারি অ্যাকচুয়ালি বলতে পারো। ইকতা কথা সরল সহজ ভাষায় যদি বলি তাহলে জমিদারি। এই ইকতা প্রথা, একটা কথা মনে রাখবে যে যখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে আসলো, ভারতবর্ষকে লুটপাট করলো, কিছু রাজ্য জয় করলো, করার পরে তিনি তার সেই সম্পত্তি কিন্তু কিছু লুটপাটের অর্থ নিয়ে গেল, কিন্তু যে জায়গাটা তিনি জয় করেছিলেন সেইটাকে ইকতা মাধ্যমে তিনি কুতুবুদ্দিন আইবককে দিয়ে গিয়েছিল। ভালো করে বুঝবে। তাহলে মোহাম্মদ ঘুরি কি করেছিলেন না, মোহাম্মদ ঘুরি সবার প্রথমে ইকতা হিসাবে অর্থাৎ জমিদারি হিসাবে কাকে দিয়ে গেছিল? কুতুবুদ্দিন আইবককে দিয়ে গেছিল। ওকে, তাহলে কুতুবুদ্দিন আইবককে দিয়ে গেছিল ইকতা, কিন্তু পরবর্তী সময় এই ইকতাটাকে ঢেলে সাজিয়েছিলেন ইলতুৎমিশ। মনে থাকবে, ইলতুৎমিশ এই ইকতা প্রথাকে কিন্তু ঢেলে সাজিয়েছিলেন। তাহলে যদি প্রশ্ন করা হয় ইকতা প্রথার প্রচলন কে করে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ইলতুৎমিশ। বাট এই ইকতার যে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, সেটা কিন্তু মোহাম্মদ ঘুরি শুরু করেছিল। কাকে দিয়ে গেছিল? কুতুবুদ্দিন আইবককে। ওকে, যাই হোক, তাহলে ইকতা মানে কি? দ্য গ্র্যান্ট অফ ল্যান্ড রেভিনিউ ফ্রম আ ভিলেজ অর টেরিটরি, কোনো একটা ল্যান্ড বা কোনো একটা ভিলেজ তোমাকে আমি দিয়ে গেলাম, সেখান থেকে ল্যান্ড রেভিনিউ কালেক্ট করো এবং ভোগ করো। এটাই ছিল ইকতার মূল বিষয়বস্তু। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ ইবাদত খানা অফ অ্যাট ফতেপুর সিকরি? দেখো, ফতেপুর সিকরির ইবাদত খানা তৈরি করেছিলেন কে? আকবর। তাহলে এই ইবাদত খানা মানে কি? যেখানে দিন ইলাহি ধর্মের যে লোকেরা ছিল সেখানে যারা প্রার্থনা করতো তাকে বলা হতো ইবাদত খানা। আর সেই ইবাদত খানা সেটা কি ছিল? হাউস ফর রিলিজিয়াস ডিসকোর্সেস অফ অল রিলিজিয়ান্স। ঠিক আছে, দিন ইলাহিতে কি ছিল? আকবরকে বলেছিলাম আমি সেকুলার রাজা,
তাহলে সেকুলার হওয়ার জন্য তিনি সর্বধর্মের লোকেদেরকে নিয়ে প্রার্থনা বসতেন, সেটাকে বলা হতো ইবাদতখানা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। ডিটেলসে করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিল? নাদির শাহ 1739, সেটা কিন্তু আমি অলরেডি আগে বলেছি তোমাদের। হু ওয়াজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী, কলহন রাজতরঙ্গিনীর রচয়িতা। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড চিঙ্গিস খান ইনভেডেড ইন্ডিয়া, এটাও আমি তোমাদের আগেই বলে দিয়েছি, 1221 খ্রিস্টাব্দে চিঙ্গিস খান ভারতে আক্রমণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, এইখানে আবার দেখো বলা হচ্ছে যে আদিগ্রন্থ কি। আমি একটু আগেই বলেছিলাম তোমাদের আদিগ্রন্থ হচ্ছে আর রিলিজিয়াস বুক অফ দ্য শিখস, শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আদিগ্রন্থ, যেটাকে পরবর্তী সময় আমরা জানি কি হিসাবে, না গুরু গ্রন্থ সাহিব হিসাবেও। নেক্সট কোয়েশ্চেন, শিবাজিজ করোনেশন টুক প্লেস, শিবাজির মানে রাজ্যাভিষেক কবে হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফিসার কল্ড বক্সি ডিউরিং দ্য রুল অফ আকবর, আকবরের রাজত্বকালে বক্সি কাদের বলা হতো? মনে রাখবে, অফিসার ইনচার্জ অফ মিলিটারি অর্গানাইজেশন, মিলিটারি অর্গানাইজেশনের অফিসারদেরকে বক্সি বলা হতো আকবরের রাজত্বকালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ খুতবা? দেখো খুতবা মানে হচ্ছে কি, ভালো করে বোঝো, যে কোনো একটা রাজা তার শাসন করছেন, তো যখন তোমরা মানে মুসলমানরা মানে জুম্মার নামাজ পড়ে কবে কবে? প্রত্যেক সপ্তাহের শুক্রবারে। তাহলে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে যে জুম্মার নামাজ, এটা বলা হয় এটা মেইন নামাজ। তো সেই মেইন নামাজের সময় কি করতে হবে, যে না আল্লাহর প্রার্থনা তো করতেই হবে, সাথে করে আল্লাহর প্রার্থনা তো করতেই হবে, সাথে করে সেই যে রাজা সেইখানে রাজত্ব করছে সেই রাজার সম্পর্কেও প্রার্থনা করতে হবে। এটাই ছিল খুতবা। বোঝা গেল? তাহলে খুতবাটা কি? খুতবা হচ্ছে আল্লাহর প্রার্থনা করার সাথে সাথে যে রাজা রাজত্ব করছেন সেই রাজার সম্পর্কেও প্রার্থনা করতে হবে, অর্থাৎ আ সারমন রেড ইন দ্য নেম অফ দ্য রুলিং কিং অ্যাট ফ্রাইডে প্রেয়ার্স। তাহলে শুক্রবারের প্রেয়ার্সে যে রাজা রুল করছেন তার সম্পর্কেও প্রার্থনা করতে হবে, সেটাই ছিল খুতবা পদ্ধতি। মনে রেখো, এই খুতবা পদ্ধতি চালু করেছিল মুঘলরা। ঠিক আছে, খুতবা কারা চালু করেছিল? মুঘল শাসকেরা কিন্তু খুতবা পদ্ধতি চালু করেছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন এখান থেকে আমরা দেখে নেব। প্রশ্ন করা হচ্ছে, হু অফ দ্য ফলোয়িং কনকার্ড টেরিটরি ইন ইন্ডিয়া ফাউন্ডেড অ্যান এম্পায়ার ইন দ্য নেম অফ হিজ অ্যানসেস্টর্স? তাহলে কে তার তার অ্যানসেস্টরদের নামে মানে বংশ প্রতিষ্ঠা করেছিল? তিনি হলো বাবর। ঠিক আছে, বাবর মোগলদের নাম অনুসারে কিন্তু মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খুলজি ইনভেডেড বেঙ্গল? ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খুলজি কিন্তু 1202 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেছিল। ওকে, নেক্সট, নেম ওয়ান ফেমাস পোয়েট অফ দিল্লি সুলতানেট হু ওয়াজ অ্যাডর্নড উইথ টাইটেল দ্য প্যারট অফ হিন্দুস্তান। মানে ভারতের তোতা পাখি, আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। দ্য ব্যাটল অফ তরাইন ওয়াজ ফট বিটুইন মোহাম্মদ ঘুরি অ্যান্ড পৃথ্বীরাজ চৌহান। আমি এটা আগেই আলোচনা করেছি। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ, বলো বলো, মনে করার চেষ্টা করো, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1991 সালে মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। কিন্তু 1900 বলছি, সরি, দিস ইজ 1100, এটা হচ্ছে 1100 কত, 1191, 1192, সরি, 1900 হলে তো এই দুদিন আগের কথা, তাই না? তা তো হতেই পারে না। 1191, 1192। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউসড ইকতা সিস্টেম? আবার বলছি ইকতা সিস্টেম, একটু আগে বলেছি ইলতুৎমিশ কিন্তু চালু করেছিল ইকতা প্রথা। দেখো মোহাম্মদ ঘুরি ইকতা হিসাবে কুতুবুদ্দিন আইবককে দিয়ে গেছিল, সেইটাকে খুব মডিফিকেশন করে ইলতুৎমিশ কিন্তু ইকতা প্রথা সিস্টেম চালু করেছিল, মনে রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন করা হচ্ছে যে হু বিল্ট দ্য ফেমাস আদিনা মস্ক? আদিনা মস্ক কে তৈরি করেছিল? তিনি হচ্ছে সিকান্দার শাহ। সিকান্দার শাহ আদিনা মসজিদ তৈরি করেছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য বেঙ্গলি পোয়েট হু ওয়াজ কনফার্ড উইথ দ্য টাইটেল গুণরাজ খান? গুণরাজ খান কোন বাঙালি কবিকে দেওয়া হয়েছিল সুলতানি যুগে? সুলতানি যুগে গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছিল মালাধার বসুকে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখে নেব যে হু রোট হুমায়ুন নামা? হুমায়ুন নামা কে লিখেছিলেন? গুলবদন বেগম। হুমায়ুনের সিস্টার গুলবদন বেগম কিন্তু হুমায়ুন নামা রচনা করেছিলেন। হু ইন্ট্রোডিউসড কবুলিয়ত অ্যান্ড পাট্টা? একটু আগে আমরা পড়েছি শেরশাহ কবুলিয়ত এবং পাট্টা প্রথা প্রচলন করেছিলেন। রিপিট কোয়েশ্চেন,
হু ওয়াজ কল্ড জিন্দা পীর, জিন্দা পীর বা লিভিং সেন্ট কাকে বলা হতো? ঔরঙ্গজেবকে বলা হতো। ইতিহাসবিদদের কি এক পরিহাস, কাকে কিসের সঙ্গে তুলনা করছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য সুলতান হু ইন্ট্রোডিউস রেশনিং সিস্টেম, খুব ইম্পর্ট্যান্ট, আলাউদ্দিন খলজি। দেখো আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসি, রেশনিং সিস্টেম, এটা কিন্তু আলাউদ্দিন খলজির বিশেষ বড় কীর্তি। রামচরিতের রচয়িতাকে দেখো, রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী রামচরিতের রচয়িতা। এই রামচরিতের মধ্যে কিন্তু রামের সম্পর্কে কিছুই নেই, কিন্তু বাংলার যে রাম পাল ছিলেন, পাল বংশের শাসক রাম পাল, সেই রামপালের জীবনী নিয়ে রচিত রামচরিত, ওকে, সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন। তাহলে পাল যুগের কবি সন্ধ্যাকর নন্দী, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ ডিফিটেড অ্যাট কানৌজ ইন দ্য হ্যান্ডস অফ শেরশাহ, শেরশাহ 1540-এ কাকে পরাজয় করেছিল? হুমায়ুনকে। হুমায়ুনকে পরাজয় করে কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন শেরশাহ সুরি, ওকে, বেশ। নেক্সট, আমির খুসরু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ, আমির খুসরু কার কোর্ট পোয়েট ছিল? আলাউদ্দিন খলজি, যাকে বলা হয় ভারতের তোতা পাখি। তাহলে ভারতের তোতা পাখি আমির খুসরু, তিনি আলাউদ্দিন খলজির সভায় ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, যে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেছিল? মনে রাখবে পাল রাজা ধর্মপাল, পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা প্রতিষ্ঠা করেছিলেন। দ্য ফাউন্ডার অফ বাহমনি কিংডম, বাহমনি কিংডমের প্রতিষ্ঠাতাকে আমরা শিখেছি আলাউদ্দিন বাহমনি শাহ, ঠিক আছে, এটা উত্তরটা করা নেই, তোমরা লিখে নেবে আলাউদ্দিন বাহমনি শাহ কিন্তু বাহমনি কিংডমের প্রতিষ্ঠা করেছিলেন। হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, বাংলার এই যে এইবার দেখো ইন্ডিপেন্ডেন্ট নবাবের কথা বলা হচ্ছে, তাহলে বাংলার ইন্ডিপেন্ডেন্ট নবাব কে ছিল? সিরাজউদ্দৌলা, ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, সুলোপানি ওয়াজ আ ফেমাস আর্টিস্ট অফ, দেখো সেন যুগের বিখ্যাত একজন আর্টিস্টের নাম ছিল সুলোপানি, ওকে। দ্য গুরুমুখী স্ক্রিপ্ট ইন্ট্রোডিউসড বাই, এটা আমি আগেই বলে এসেছি, গুরু অঙ্গদ দেব, গুরু অঙ্গদ দেব গুরুমুখী স্ক্রিপ্ট ইনভেন্ট করেছিলেন। হু ওয়াজ দ্য চোলা কিং টু হ্যাভ কনকার্ড বেঙ্গল, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা জয় করেছিলেন, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য মারাঠা পেশওয়াজ ফলোড দ্য আইডিয়াল অফ হিন্দু পাদপদশাহী, হিন্দু পাদপদশাহী, হ্যাঁ, কোন রাজা ফলো করেছিলেন? তিনি হলেন প্রথম বাজিরাও, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু ফাউন্ডেড শিখিজম, শিখিজম কে প্রচলন করেছিলেন, কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরু নানক দেব, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু ফাউন্ডেড ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট অফ বেঙ্গল, বাংলার স্বাধীন সুলতান প্রতিষ্ঠা কে করেছিলেন? সুলতান ইলিয়াস শাহ, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য জেনারেল অফ শেরশাহ, শেরশাহর জেনারেল কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়, হিন্দু। হু ওয়াজ দ্য হিন্দু সেন্ট টু হ্যাভ অ্যাজ ডিসাইপল বোথ হিন্দুজ অ্যান্ড মুসলিম, বলছে কোন হিন্দু কোন হিন্দু সাধকের হিন্দু মুসলিম উভয় শিষ্য ছিল? সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেবের হিন্দু মুসলিম উভয়ই তার শিষ্য ছিল, ওকে, বেশ। হু ওয়াজ নোন অ্যাজ দ্য প্যারট অফ হিন্দুস্তান, রিপিটেড কোয়েশ্চেন, আমির খসরু। হু ওয়াজ, আমির খসরু কার সবাই ছিল? আলাউদ্দিন খলজি। হু ওয়াজ অ্যামাং দ্য মুঘল এম্পায়ার্স জিন্দা পীর, জিন্দা পীর কাকে বলা হতো? ঔরঙ্গজেবকে, রিপিটেড কোয়েশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, হু রোট আকবরনামা, আকবরনামা কে রচনা করেছিলেন? আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ কল্ড দ্য আকবর অফ কাশ্মীর, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে বলা হয়, ওকে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটা, জয়নাল আবেদিনকে বলা হয় আকবর অফ কাশ্মীর, কাশ্মীরের আকবর। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য মুসলিম জেনারেল টু হ্যাভ কনকার্ড বেঙ্গল ইন 13th সেঞ্চুরি এডি, কোন সুলতান 13 শতকে, হ্যাঁ, বাংলা দখল করেছিল? তিনি হচ্ছেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, ওকে, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। নেক্সট কোয়েশ্চেন, হু কনভার্টেড শিখস ইনটু আ মার্শিয়াল রেস, দেখো গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং কিন্তু শিখদেরকে কি করেছিলেন? গুরু গোবিন্দ সিং শিখদেরকে মার্শাল জাতিতে অর্থাৎ যোদ্ধা জাতিতে পরিণত করেছিলেন গুরু গোবিন্দ সিং। কেন করলেন এমনটা? কেন করলেন? মনে রাখবে গুরু গোবিন্দ সিং এটা করলেন এই জন্যই যে যেহেতু অর্জুন দেবকে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিল, তাই তিনি দেখলেন শিখদেরকে যোদ্ধা হতে হবে, মার্শাল হতে হবে, তাই তিনি মার্শাল রেস কনভার্ট করলেন শিখদেরকে, গুরু গোবিন্দ সিং, ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে। নেক্সট কোয়েশ্চেন চলো, বলা হচ্ছে যে হু ওয়াজ দ্য শিখ গুরু টু বি স্লটার্ড বাই অরঙ্গজেব, কোন শিখ গুরুকে অরঙ্গজেব স্লটার করেছিল? তেগ বাহাদুর, এগুলো আমরা অলরেডি পড়েছি।
হু ওয়াজ দ্য ফার্স্ট রিয়াল কিং অফ সুলতান? সুলতানদের মানে প্রথম রিয়াল কিং সুলতানদের কাকে বলা যায়? ইলতুৎমিশকেই বলা যায়। ওকে, কুতুবউদ্দিন আইবক যেহেতু সুলতানি প্রতিষ্ঠা করেন, তবু আমরা ইলতুৎমিশকে বলছি রিয়াল কিং। ওকে, হু হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এলিটস? এলিটদের দ্বারা কাকে দ্য আকবর অফ সুলতান বলা হচ্ছে? আকবর অফ সুলতান কাকে বলা হচ্ছে? ঠিক আছে, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ওকে। সন্ধ্যাকর নন্দী ওয়াজ? সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামচরিত কাব্যের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। ওকে, চল নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন? দেখো, মারাঠা আর আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। তাহলে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। 1761 খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে? মারাঠাদের মধ্যে এবং আফগান সম্রাট আহমদ শাহ দুরানি বা আহমদ শাহ আবদালির মধ্যে। ওকে, বেশ। দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস? পানিপথের প্রথম যুদ্ধ 1526 হয়েছিল। তাহলে আবার একটু রিপিট করে নাও। 1526 পানিপথের প্রথম যুদ্ধ, 1506 পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ। মনে থাকবে? বেশ। এইবার নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে? যে বাবর নামা ওয়াজ রিটেন বাই? বাবর নামা বাবরই লিখেছিলেন। রিপিট কোয়েশ্চেন। শিবাজি ওয়াজ সাকসিডেড বাই? শিবাজি শম্ভুজির পরে মানে শম্ভুজিকে সাকসিড করেছিলেন। তারপর দ্য অথর অফ ফতাহ উস সুলতান? ফতাহ উস সুলতান সুলাতিন কে ছিলেন? ইসামি। ঠিক আছে, অথর অফ, দেখো, ফতাহ উস সুলাতানি এর সুলাতিন এর মানে যে রচয়িতা তিনি ছিলেন ইসামি। ওকে, দ্য অপোনেন্ট অফ আকবর অ্যাট দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ? দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর আর হিমুর মধ্যে হয়েছিল। বেশ। হু অ্যামাং দ্য ফলোয়িং ডিড ইন্ট্রোডিউসড অ্যাট দোকানি কারেন্সি? দোকানি কারেন্সি কে প্রচলন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক দোকানি কারেন্সি প্রচলন করেছিলেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকোটা ফট? দেখো, তালিকোটের যুদ্ধ, এটা একটি ইম্পর্ট্যান্ট বিষয়, তালিকোটের যুদ্ধকে মনে রাখা। দেখো, তালিকোটের যুদ্ধ হয়েছিল কততে? 1565। যদি কোয়েশ্চেনটাকে কঠিন করতে চায় ডেটটাও দিয়ে দিতে পারে, তাহলে ডেট মনে রাখবে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কিন্তু তালিকোটের যুদ্ধ হয়েছিল। 23শে জানুয়ারি 1565-তে তালিকোটের যুদ্ধ হয়েছিল। এই তালিকোটের যুদ্ধে কে কে অংশগ্রহণ করেছিলেন? দেখো, বিজয়নগর সাম্রাজ্যের রাজা রাম রায়, সেই রাম রায়ের সাথে দক্ষিণ ভারতের 5টা সুলতানি রাজ্য, বা আবার বলছি, তালিকোটের যুদ্ধটা খুবই ইম্পর্ট্যান্ট ইতিহাসে, কারণ এই তালিকোটের যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটছে। কারণ বিজয়নগর সাম্রাজ্যের রাজা রাম রায়ের সঙ্গে দক্ষিণাত্যের যে সুলতানি শাসকেরা ছিল, অর্থাৎ বিজাপুর, গোলকুন্ডা, বিদর, আহমদনগর, বেরার, ঠিক আছে, এই কয়টা যে শাসক ছিল, এই শাসক, তাহলে আমি কি বললাম নামগুলো আরেকবার মনে রাখবে? বিজাপুর, গোলকুন্ডা, বিদর, আহমদনগর, বেরার, এই 5টা জায়গার, দক্ষিণাত্যের এই 5টা জায়গার যে সুলতানি শাসক, তারা একসাথে মিলে এই বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং সেই তালিকটের যুদ্ধে কিন্তু রাম রায় অর্থাৎ বিজয়নগরের রাজা রাম রায় কিন্তু পরাজিত হয়েছিল। এটা ইম্পর্ট্যান্ট এই জন্য ইতিহাসের দিক থেকে। ওকে, চলো। হু রোট কিতাবুর রেহেলা? কিতাবুর রেহেলা রচনা করেছিলেন কে? ইবন বতুতা। ওকে, বেশ। তাহলে নেক্সট কোয়েশ্চেন, যে হু ফার্স্ট ইন্ট্রোডিউস রেশনিং সিস্টেম? আলাউদ্দিন খলজি রেশনিং সিস্টেম। রিপিটেড কোয়েশ্চেন। লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান? পার্সি ভাষায় লীলাবতী কে ট্রান্সলেট করেছিলেন? ফৈজি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু রোট অমুক্ত মাল্যদা? অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আন্ডার হুজ অর্ডার্স দ্য মহাভারত ওয়াজ ট্রান্সলেটেড ইন বেঙ্গল? দেখো, মহাভারত বাংলায় ট্রান্সলেট হয়েছিল কার আদেশে? আলাউদ্দিন হোসেন শাহর আদেশে। আলাউদ্দিন হোসেন শাহর আদেশে কিন্তু মহাভারত বাংলায় ট্রান্সলেট হয়েছিল। নেক্সট, হুইচ মুঘল এম্পায়ার গ্রান্টেড দিওয়ানি টু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি দিয়েছিল কে? সে হচ্ছে শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ডেসক্রাইবড দ্য দিন ইলাহি দ্য মনুমেন্ট অফ আকবরস ফ্লি? আকবরের নির্বুদ্ধিতা, হ্যাঁ, দিন ইলাহি ছিল আকবরের একটি বড় ভুল, সেটা কে বলেছিলেন? ভিএ স্মিথ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রাম রহিম এক হ্যায় নাম ধারা হ্যায় দো? বলছে রাম রহিম এক, দুই নামে তাদের পরিচয়। এইটা কে বলেছিল?
এই কথা বলেছিল কবির। অর্থাৎ কবির বলেছেন যে রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই, হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, এই যে প্রথা সেটা ছিল কবিরের। ওকে, নেক্সট, ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুজ রেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা এসেছিল, আমরা একটু আগেই পড়ে এসেছি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ওয়াম্যান ফোক অফ হুইচ রিজন ওকে পারফর্মড দ্য রাইট জোহর? ঠিক আছে, এই জহর কারা প্রচলন করতো? রাজপুত কন্যারা, মানে রাজপুত বধূরা কিন্তু জহর মানে কি? আত্মহত্যা করা স্বামীর মৃত্যুর পর। অর্থাৎ স্বামী যদি কোনো যুদ্ধে পরাজয় হয় তাহলে বিদেশি শক্তির হাত থেকে তাদের মানে সম্ভ্রম রক্ষা করতে তারা নিজেরা আত্মহত্যা করতো, সেটাকে বলা হচ্ছে জহর পদ্ধতি বা জহর প্রথা। হু ওয়াজ ডিফিটেড ইন দ্য হ্যান্ডস অফ মোহাম্মদ ঘুরি অফ ব্যাটেল অফ তরাইন? দেখো, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ তরাইন 1192-তে হয়েছিল। এই দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়েছিল, মোহাম্মদ ঘুরি জিতেছিল। আর প্রথমে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। ওকে, বেশ। 1498 ভাস্কো ডি গামা ল্যান্ডেড অ্যাট দ্য পোর্ট অফ? 1498 সালে ভাস্কো ডি গামা কোথায় এসে পৌঁছেছিলেন? কালিকট বন্দরে। ওকে, হু অ্যামাং দ্য ফলোয়িং রুলার্স ওয়াজ আ স্লেভ ইন হিজ আর্লি লাইফ? বলছে নিম্নের কোন শাসক প্রথম জীবনে একজন স্লেভ ছিলেন? তিনি ছিলেন গিয়াসউদ্দিন বলবান। ওকে, নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ওয়াজ কম্পোজড বাই? কৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেছিলেন? মালাধার বসু। দেখো, মালাধার বসুকে কিন্তু সুলতানি যুগে কি বলা হয়েছিল? তাকে সুলতানি যুগে কিন্তু মালাধার বসুকে বলা হয়েছিল গুণরাজ খান। ওকে, বেশ। তারপরে প্রশ্ন হচ্ছে দ্য মিনিং অফ মনসব? মনসব শব্দের অর্থ কি? মনসব শব্দ হচ্ছে র্যাঙ্ক। ওকে, সেই মনসবদারি সিস্টেম, সেই র্যাঙ্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড ইকতা স্ট্যান্ড ফর? তাহলে ইকতা মানে কি? ইকতা মানে হচ্ছে দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম আ টেরিটরি ইন আ লিউ অফ স্যালারি। স্যালারি হিসাবে কাউকে আমি নগদ অর্থ না দিয়ে কোনো একটা গ্রামের দায়িত্ব দিয়ে দিচ্ছি, ভাই সেখান থেকে যা ইনকাম হবে তোমার হবে। এটা হচ্ছে ইকতা সিস্টেম। কে প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য সুলতানি কয়েন্স জিতল, সাসিগানি আর টঙ্কা? দেখো, জিতল তৈরি হচ্ছে কপার দিয়ে, সাসিগানি তৈরি হচ্ছে সিলভার দিয়ে, এবং টঙ্কাও তৈরি হচ্ছে সিলভার দিয়ে। ওকে, খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। হু সেড ফলোয়িং লাইন্স? লেট আস স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য উইদারিং ট্রি অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইল ফল বাই দেমসেলভস? বলছে চলো আমরা গাছের গোড়ায় আঘাত করি, ডালপালা তো এমনিই ঝরে পড়বে। ওকে, এই কথা বলেছিলেন বাজিরাও প্রথম বাজিরাও। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আব্দুর রাজ্জাক ভিজিটেড দ্য কিংডম অফ? আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে ভ্রমণ করেছিল? তিনি হচ্ছেন দেবরায় দ্বিতীয়। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন করা হচ্ছে কৃষ্ণদেব রায় রোট হিজ ফেমাস ওয়ার্ক অমুক্ত মাল্যদা? কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন কোন ভাষায়? তেলুগু ভাষায়। ওকে, বেশ। উইথ হুম দ্য ফলোয়িং ডিড শিবাজি সাইন দ্য ট্রিটি অফ পুরন্দর? পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। কার সঙ্গে? শিবাজি এবং জয়সিং এর মধ্যে। ওকে, শেরশাহ ডাইড হোয়াইল অ্যাটাকিং? শেরশাহ শেরশাহ কালিঞ্জরের মানে অ্যাটাক করতে গিয়ে কালিঞ্জরে তার মৃত্যুবরণ হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যামাং দ্য টার্কিশ হু মেড ফার্স্ট অ্যাটাক অন ইন্ডিয়া? হ্যাঁ, তুর্কিদের মধ্যে কোন প্রথম তুর্কি ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ গজনি। ওকে, নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান্স ডিসক্রাইব দ্য ইনভেশনস অফ মোহাম্মদ গজনবি অফ ইন্ডিয়া অ্যাজ জিহাদ? ঠিক আছে, দেখো, মোহাম্মদ গজনির যে ভারত আক্রমণ সেটা ছিল জিহাদ, এই কথা কে বলেছিলেন? অলবেরুনি বলেছেন। ওকে, লোধি সুলতানেট অফ দিল্লি ওয়্যার? ঠিক আছে, লোধি সুলতান মানে দিল্লির যে লোধি বংশ, তারা কোন সম্প্রদায় ছিল? তারা ছিল আফগান জাতি। ওকে, বেশ। দ্য রুলার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস এন্টার্ড ইনটু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস উইথ আকবর? নিম্নের কোন রাজ্য আকবরের সঙ্গে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেসে যোগ হয়েছিল? জয়পুর, রানী যোধাবাই। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে যে দেখি কোনো কোয়েশ্চেন বাদ গেল নাকি না। চলো, টু হুইচ সুফি অর্ডার্স ডিড শিখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লি বিলং? ঠিক আছে, চিরাগি দিল্লি, হ্যাঁ, এটা ছিল চিস্তি। ওকে, তারপর হোয়াট ডিড শিখস মিন বাই মিসল? শিখদের মিসল শব্দের অর্থ কি? এটা হচ্ছে একটা পলিটিক্যাল ইউনিট। ওকে, নেক্সট, দ্য মুসলিম সেন্ট অফ মেডাইভাল ইন্ডিয়া ওরশিপড বাই হিন্দুজ অ্যান্ড মুসলিমস ওয়াজ? ঠিক আছে, কবিরা। কবিরকে হিন্দু মুসলিম উভয়েরাই মানে পুজো করত। নেক্সট, আ ট্রায়াম্ফ উইদাউট রেজাল্ট ইজ এপিথেট ফর আরবদের সিন্ধু বিজয়? আরবদের সিন্ধু বিজয়টা ছিল আ ট্রায়াম্ফ উইদাউট রেজাল্ট, বিজয় হয়েছে কিন্তু রেজাল্ট হয়নি। নেক্সট,
এখানে আমি কিন্তু সালগুলোও রেখেছি যে কোন সালে কোন প্রশ্নটা এসছে, তাহলে তোমরা কিন্তু এটাকে ট্যালি করতে পারবে যে কোন সালে মেডাইভাল ইন্ডিয়া থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে বা কতগুলো করে প্রশ্ন আসছে। নেক্সট, হু সেড হিন্দুজ অ্যান্ড মুসলিমস আর পটস অফ দ্য সেম ক্লে? একদম কথা। দেখো বলছে যে কে বলেছিল হিন্দু মুসলিম একই মাটি দিয়ে গড়া দুটি পাত্র? হ্যাঁ, তিনি হচ্ছেন কবির। হু ওয়াজ দ্য মুসলিম সুলতান রিগার্ডেড বাই হিন্দুজ জগৎগুরু? কোন মুসলিম সুলতানকে হিন্দুরাও জগৎগুরু বলতো? তিনি হচ্ছেন ইউসুফ আদিল শাহ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এখানে পাচ্ছি কি, নেক্সট কোয়েশ্চেন পাচ্ছি যে হু ওয়াজ কল্ড গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েট্রি? অন্ধ্র পোয়েট্রির গ্র্যান্ডফাদার কাকে বলা হয়? পেদ্দানকে বলা হয়। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দস্তক? আ পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স। দস্তক মানে হচ্ছে বিনা ট্যাক্সে ব্যবসা করার, মানে বিনা ট্যাক্স দিয়ে ব্যবসা করার যে পারমিশন, সেটাকে বলা হয় দস্তক। ওকে, তো এই ছিল তোমাদের 2000 সাল থেকে 2020 সালে আসা মেডাইভাল ইন্ডিয়া থেকে, অর্থাৎ মধ্যকালীন ভারতের ইতিহাস থেকে আসা প্রশ্নসমূহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ডেসক্রিপশন সেকশনে জানাবে এবং সবাই পিডিএফটি সংগ্রহ করবে। আদারওয়াইজ পিডিএফটি সংগ্রহ করতে না পারলে তোমরা এটাকে নোট ডাউন করে নিতে পারো। ওকে, এবং ভিডিওটিকে বারবার দেখে নিও যাতে মাথায় এগুলো থাকে। এবং দেখতেই পাচ্ছ যে প্রত্যেক বছর কিছু রিপিটেড কোয়েশ্চেন হচ্ছে, তাই রিপিটেড কোয়েশ্চেন তোমরা কিন্তু আগামী পরীক্ষায় পেয়েও যেতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, গুড বাই।